প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক, সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন 25টি প্রতিষ্ঠানের প্রতিনিধি। ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত, বলছে জামাত। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ফের দেশে ঢোকানোর চেষ্টার অভিযোগ। চলতি মাসেই কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও এক জোড়া আন্তনগর ট্রেন, জানালেন প্রতিমন্ত্রী। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনা। কক্সবাজার সৈকতে প্যারাস্লাইডিং এর সময় ছিটকে পর্যটকের মৃত্যু, নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। এবং চট্টগ্রামের উন্নয়নে 25 বছরের মাস্টার প্ল্যান তৈরি করছে সিডিএ। নান্দনিক ও সবুজ নগরী গড়ে তোলার আশ্বাস। 30 সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে জনমত আপত্তি সুপারিশ। জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক হয়েছে। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সার্জিও গোর জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন। দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যাশার কথাও জানান বিশেষ দূত। আহমেদ সালেহিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ পুরনো। বিগত 17 বছর টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এখন অনেকটাই সমান্তরাল রেখায় চলমান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সে বার্তাই দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে। শনিবার সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কথা, যেখানে বিনিয়োগ সম্প্রসারণে দুদেশের মধ্যে আলোচনা হয় বেশ ফলপ্রসূ। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, তারেক রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে জানিয়ে সার্জিও গোর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। তাই আগামী সপ্তাহের শেষে মার্কিন শীর্ষ 25টি ব্যবসায়ী সংগঠনের 45 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আসবেন বলে জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন জানিয়ে সার্জিও গোর আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন বলে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আমদানি রফতানি সহজ করতে সব বন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, দেশীয় ব্যবসায়ীদের সমস্যার সমাধানে গুরুত্বের সঙ্গে বিদেশি বিনিয়োগ আনতে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ ফেরাতে নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল বিএনপি সরকার। এবার বাস্তবায়নের পালা। দেশের অর্থনীতি সচল করতে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বৈঠকে উঠে আসে নানা সমস্যা ও এর সমাধান, খুলে যায় সম্ভাবনার নতুন দুয়ার। ব্যবসা বান্ধব বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব পরিকল্পনা নেওয়ার কথা জানান মাহাদি আমিন। বলেন, ব্যবসায়ীদের পরামর্শে আমদানি রপ্তানি সহজ করতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্ট করা যায়, আরও কীভাবে এক্সপেডিট করা যায়। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে অর্থনীতিকে এগিয়ে নিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এম এ আজিম। বিস্তারিত জানবো, যাব তার কাছে। বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠকটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনও চলছে। আমরা এই মুহূর্তে বিএনপির গুলশানের যে দলীয় কার্যালয় রয়েছে সে কার্যালয়ের সামনে রয়েছে। আমরা এখান থেকে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এখানে যে সকল স্থায়ী কমিটির সদস্যরা এসেছিলেন তারা কিন্তু বিকেলেই এখানে এসেছেন এবং রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন এবং 5:30টার দিকে আমরা দেখেছি যে দলীয় যে চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু আসেন এবং তিনি আসার পরপরই যে সকল বৈঠকগুলো শুরু হওয়ার কথা সেগুলো শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে কিন্তু আরও একটি বিষয় রয়েছে যে সামনে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ের যে জেলা থেকে আসা নেতাকর্মীদের নিয়ে একটি বৈঠক ছিল এবং সেটি কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে জেলার নেতাকর্মীরা বের হয়ে গিয়েছেন এবং সাথে সাথে রুহুল কবির রিজভী তিনিও কিন্তু বের হয়েছেন এবং তিনি যেটি বলছেন যে স্থায়ী কমিটির বৈঠক এখন চলছে এবং সেটি শেষ হলে হয়তো স্থায়ী কমিটির যে সকল সদস্যরা রয়েছেন তারা বের হয়ে ব্রিফ করবেন যে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যে গুঞ্জনটি এখান থেকে শুনছি সেটি হচ্ছে যে এখানে কিন্তু যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং সেই শূন্য পদে রাষ্ট্রপতিকে দলীয়ভাবে যে মনোনয়ন কে হতে পারেন রাষ্ট্রপতি, সেই দলের যে সমর্থন এবং দলীয় মনোনয়ন সেই বিষয়টি নিয়ে আসলে একটি আলোচনা আজকে এখানে হতে পারে। এর বাইরে আসলে গ্যাসের যে একটি সংকট, দেশের যে সার্বিক যে পরিস্থিতি এবং সার্বিক যে অবস্থা সেই বিষয়গুলো নিয়েও আসলে আজকের এই স্থায়ী কমিটির বৈঠকে একটি আলোচনা হওয়ার একটি গুঞ্জন কিন্তু আমরা এখানে বৈঠক চলাকালীন সময়ে আমরা জানতে পেরেছি এবং সেই বিষয়গুলো হয়তো বৈঠক শেষ হলে ব্রিফিংয়ের মধ্য থেকে আমরা হয়তো সেই বিষয়গুলো জানতে পারবো। এবং আসলে কিন্তু সবাই এই যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো সেই ইস্যুগুলোতে আসলে কি ধরনের সিদ্ধান্ত হয়, যেহেতু এখন রাজনৈতিক যে সরকার বিএনপির যে সরকার সেই সরকার এখন সরকার গঠন করেছে এবং দলীয়ভাবে তাদের যে সিদ্ধান্ত সেটির উপর অনেকটাই আসলে নির্ভর করছে। সেই বিষয়গুলোর কারণে কিন্তু আসলে সবাই অধীর আগ্রহে আসলে এই মিটিংয়ের মধ্যে আসলে কি সিদ্ধান্ত হয় সেটি জানার অপেক্ষায় রয়েছে। তো আমরা আসলে জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল আমার কাছে বিএনপির গুলশান কার্যালয় থেকে সবশেষ। গুলশান থেকে সহকর্মী এম এ আজিম। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। শনিবার দুপুরে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা সরকার ও বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে
এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক ৫-৭ বছর আগে যিনি অবসর নিয়েছে তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা এবং সেই রকম কোন নির্বাচনের পায়তারা করলে আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব না। এদিকে রাজধানীর মহাখালীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, অন্তর্বর্তীমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। আমি ঢাকাবাসীকে বলতে চাই, আবার যদি ২৪-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন? প্রশ্নই আসে না। এদিকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার, নাটোর, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেশে ভয়ের পরিবেশ তৈরি ও বিরোধী মতকে দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনায় যোগ দিয়ে অভিযোগ করেন তিনি। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। বলেন, কোনো অপরাধেরই বিচার হচ্ছে না, যে কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে। দেশের রাজনৈতিক সংকট দূর করার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা, কিন্তু ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আমরা বলেছিলাম, যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো এতদিনে, সরকার বিচারের ব্যাপারে যদি সরকার কমিটেড হতো, সরকার যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারত, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারত, আমরা কিন্তু সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। এনসিপি পদযাত্রার নামে জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে স্থানীয়দের ক্ষুব্ধ করে তুলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নতুন দেশ গড়তে কঠোর অবস্থান নিতে সরকার দ্বিধা করবে না বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবিগুলো শুধু ফ্রেমবন্দি কিছু দৃশ্য নয়, এগুলো হারিয়ে যাওয়া জীবন, অসম্পূর্ণ স্বপ্ন আর এক রক্তাক্ত সময়ের দুঃসহ স্মৃতি। ফেসিবাদের ১৫ বছরের আন্দোলন, সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই প্রদর্শনীতে দেয়াল জুড়ে স্থান পেয়েছে জুলাই আন্দোলনের উত্তাল দিন, নির্যাতনের চিত্র। জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি প্রদর্শনী পরিদর্শনে এসে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের ডাকে জুলাই আন্দোলন বেগবান হয়েছিল। চলমান যে সংগ্রাম বিএনপি সহ রাজনৈতিক দল আমরা করছিলাম, তখন যারা শিশু, তখন যারা কিশোর, তারাও কিন্তু এই আন্দোলন দ্বারা প্রভাবিত ছিল। এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয়, রাষ্ট্রের প্রয়োজনে সরকারকে তো অবশ্যই তা করতে হবে। বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা দেশকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সফল গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে নির্মাণ করব। আমি নিজেও। এদিকে পিআইবিতে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন ও ডক্টর ইউনূস। এখন সেই প্রতারণার দায়িত্ব নিয়েছে জামাত ও এনসিপি। পদযাত্রার নামে প্রধানমন্ত্রী ও জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে ওই এলাকার মানুষকে তারাই ক্ষুব্ধ করে তুলছে। আপনারা কইছিলেন না, এটা তো নির্বাচনী জোট, তো
তো নির্বাচন তো শেষ, এখন কিসের আন্দোলন, কিসের জোট? মুনাফিকি করার জন্য, মানে এনসিপিকে এখন জামাতের কাছ থেকে মুনাফিকি শেখার জন্য এখনো তাদের সাথে রয়ে গেছে। জুলাই সনদ এবং গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতারণা করেছিল, সেই প্রতারণা রক্ষার দায়িত্ব এখন জামাত এবং এনসিপি নিয়েছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না। অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক। জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি মেনে চোখে চোখ রেখে সার্বভৌমত্ব বজায় রেখেছেন বলেও মন্তব্য করেন রিজভী। নব উদ্যমে এটা শুরু হওয়া উচিত। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ। দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে। র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে কথা জানান চিফ প্রসিকিউটর। এদিন প্রথমবার অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি। ঘুটঘুটে অন্ধকার, যেন কবরের আরেক রূপ। এই বন্ধ কুঠরিতেই আটকে রাখা হতো দিনের পর দিন। পাশবিক নির্যাতন, এমনকি রয়েছে হত্যার অভিযোগও। শনিবার রাজধানীর উত্তরায় র্যাবের এই গোপন বন্দিশালা পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী, গুমের শিকার ভুক্তভোগীদের পরিবার। এই গোপন বন্দিশালাতেই গুম করে রাখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেক বিরোধী রাজনৈতিক নেতাকে। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, এখনও সন্ধান মেলেনি গুমের শিকার অন্তত 250 মানুষের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতেই এই পরিদর্শন। আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার কার্য আমরা পরিচালনা করছি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে সেটি আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করবার প্রয়াস হিসাবে আজকে আমরা মাননীয় বিচারপতি মহোদয়গণকে আইনের আওতায় আমরা আবেদন করেছিলাম যে তারা ঘটনাস্থলটি সরজমিনে পরিদর্শন করার জন্য। চিফ প্রসিকিউটর জানান, এই গোপন বন্দিশালার মাধ্যমেই আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে দল হিসেবে আওয়ামী লীগেরও দায় আছে, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যারা সেই দিন সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের ছিল, যারা মাঠ পর্যায়ে ওই সুপিরিয়রের কমান্ড যারা কমপ্লাই করেছে এবং যে রাজনৈতিক সংগঠন যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আমি আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এদিকে পরিদর্শন শেষে আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনিওয়্যার থ্রুআউট দি এন্টায়ার কান্ট্রি, এটাও আমার কথা। আয়নাঘর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে, চিহ্নিত করতে হবে, প্রকৃত অপরাধীকে সাজা দিতে হবে, কিন্তু একজন নির্দোষ যাতে সাজাপ্রাপ্ত না হয়। আগামী শনিবার ক্যান্টনমেন্টের ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় এবার লুডু খেলা নিয়ে তুলকালাম। দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অন্তত 20। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 5 আগস্ট উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। সংস্কৃতি মন্ত্রণালয় ও বামবার উদ্যোগে অনুষ্ঠিত হবে মেগা কনসার্টটি। আয়োজকরা জানান, 5 আগস্ট শুধু স্বৈরাচার পতন দিবস নয়, সংস্কৃতি ও গণতন্ত্রের নবজাগরণও। 7টি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে। সবাইকে কনসার্ট উপভোগের আহ্বান জানান তারা। 24-এর 5 আগস্ট স্বৈরাচারের পতনে সঙ্গীতের ভূমিকা ছিল অনবদ্য। জুলাই গণ অভ্যুত্থান
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। শনিবার কনসার্টের ভেন্যু পরিদর্শন করেন ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হামিন আহমেদ, শিল্পকলার মহাপরিচালক ও সময় টেলিভিশনের সিইও জুবায়ের আহমেদ সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাম্বার সভাপতি হামিন আহমেদ জানান 7টি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে। আর শিল্পকলা একাডেমির মহাপরিচালক জানান কনসার্ট ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই, সবাইকে কনসার্ট উপভোগের আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে সঙ্গীত একটা বড় ভূমিকা রেখেছিল, তো সঙ্গীতের মাধ্যমেই আমরা দিনটাকে পালন করব। শুরু হবে 3টার সময়, চলবে 9টা পর্যন্ত। এখানে 6টা পারফর্মার পারফর্ম করবে। জনগণের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, জুলাই আন্দোলনের ভেতর দিয়ে যে নতুন গণতান্ত্রিক সরকার আমরা এসছে, সেই গণতান্ত্রিক সরকারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, জাগরণ ঘটানো। সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ মনে করেন গণতন্ত্রের জন্যই জুলাইয়ের ত্যাগ। বাংলাদেশ জন্মের পর উর্দু ও হিন্দি সংস্কৃতির তৎপরতা রোধ করেছিল ব্যান্ড সঙ্গীত। সেই কারণেই সংস্কৃতি ও গণতন্ত্রের নবজাগরণে তাদের নিয়ে উদযাপন করা হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। জুলাইয়ের কথা যদি বলি, সেটার এই ত্যাগটা কিন্তু গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আমরা পেয়েছি এবং এই গণতন্ত্রর সাথে বাংলাদেশের যে কৃষ্টি কালচার এবং সব কিছু আছে, সেটাকে কিন্তু নিয়েই কিন্তু হচ্ছে এই জুলাই। 1971 সালের পরে যেভাবে হিন্দি গানের যে প্রভাব, তারপরে হচ্ছে আপনার উর্দু গানের প্রভাব, এগুলো কিন্তু সমূলে উৎপাদন করেছে কিন্তু ব্যান্ড সঙ্গীত। সুতরাং সেই জায়গাটা থেকে কিন্তু আমরা এই ব্যান্ডের আবার নতুন করে বাম্বার একটি কনসার্টের মাধ্যমে নতুন করে একটি জাগরণ তৈরি করতে চাই। 5 আগস্ট বিকেল 3টা থেকে শুরু হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে সময় টেলিভিশন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে 9 বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামাত নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে পাকার মাথা এলাকা থেকে দলটির রোকন ওমর ফারুককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় অভিযুক্ত বাড়ির পাশে ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে দিয়ে শিশুদের প্রাইভেট পড়াতেন। 12 জুলাই শিশুটি ওমরের বাড়িতে পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের কৌশলে বিদায় করে দেয়া হয়। পরে শিশুটিকে একা পেয়ে যৌন হয়রানি করে। বাড়ি ফিরে শিশুটি বাবা মাকে জানালে পবা থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর মা। ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার পাইকপাড়া বন্দেরহাটি এলাকার 2 কিশোর নীরব ও ইয়াসিনের মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে মারামারি হলে ইয়াসিনের মাথা ফেটে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে ইয়াসিনের লোকজন নীরবের বাড়িতে হামলা করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নীরবের বাবা হামদু মিয়া মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত 20 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিষেধাজ্ঞার মধ্যেই কক্সবাজারে প্যারাস্লাইডিং, আর তাতেই ঝরে গেল এক পর্যটকের প্রাণ। রশিদ ছিঁড়ে সাগরে পড়ে মারা গেছেন খুলনার সৌভিক রয়। নিরাপত্তাহীন এই বিনোদন কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে পর্যটকদের মাঝে। অনুমোদনহীন প্যারাস্লাইডিং পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত, সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। কক্সবাজারের দরিয়ানগর সমুদ্র সৈকত, যার বালিয়াড়িতে রয়েছে পর্যটকদের জন্য প্যারাসেলিং করার সুযোগ। ঢাকা থেকে আসা 9 জনের একটি পর্যটক দল ঘুরতে এসে সিদ্ধান্ত নেন প্যারাসেলিং করার। একে একে 7 জন প্যারাসেলিং সম্পূর্ণ করার পর সৌভিক রয় উঠেন আকাশে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ছিঁড়ে যায় প্যারাসেলিংয়ের রশি। সাগরে ছিটকে পড়েন তিনি। পরে উদ্ধার করে দ্রুত নেওয়া হয় সদর হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। দুর্ভাগ্যবশত উনি খুব দ্রুতই নিচে নেমে পড়েন। ওনাদের যে বন্ধুরা আছে তাদের কাছ থেকে যেটা আমরা তথ্য জানতে পারলাম, এবং ওনাকে খুব বেশি পানিতে না, কোমর পানিতে, সেখান থেকে জাস্ট উদ্ধার করতে করতেই এমার্জেন্সি অবস্থা তৈরি হয় এবং ওনাকে সদর হাসপাতালে আনা হয়। অনাকাঙ্ক্ষিতভাবে উনি মৃত্যুবরণ করেছেন। প্রশ্ন উঠেছে, পর্যটকদের জন্য পরিচালিত এই অ্যাডভেঞ্চার কার্যক্রমে কতটা মারা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, এর আগে দুর্ঘটনার পর প্রশাসন সাময়িকভাবে প্যারাসেলিং বন্ধের ঘোষণা দিয়েছিল, তবে কিছুদিন পর আবারও শুরু হয় কার্যক্রম। প্রশাসনের দাবি, প্যারাসেলিং পরিচালনার জন্য জেলা প্রশাসনের কোনো অনুমোদন নেই। বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার মাঝে নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্ষাকাল সাধারণত সমুদ্র উত্তাল থাকে, আবহাওয়া খারাপ থাকে, খুব রিস্কি সিচুয়েশন তৈরি হয়।
আমরা বন্ধ করে দিয়েছিলাম। তারপরও আমাদের অগোচরেই যে প্রতিষ্ঠান আজকে প্যারাসেলিংয়ের জন্য পর্যটকদের তুলেছিলেন, আমরা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। গত 2 বছরে একই এলাকায় প্যারাসেলিং করতে গিয়ে আহত হয়েছিলেন অন্তত 10 জন পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বগুড়ার কাহালুতে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। পুলিশ জানায় সকালে বগুড়ার আদমদিঘিতে মাছের রেণু পোনা বিক্রির পর বগুড়া শহরের দিকে পিকআপ ভ্যানে করে ফিরছিল 3 যাত্রী। পথে আঞ্চলিক এই মহাসড়কের বউবাজার এলাকায় পৌঁছালে শ্যামলী পরিবহনের একটি বাসকে পিকআপ ভ্যানটি ওভারটেক করে। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও যাত্রীসহ 4 জন নিহত হন। দুর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাকের চালক ও হেলপার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কাহালু হাইওয়ে থানা নিয়ে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। জনপদের সময় আরও থাকছে। বাড়ছে পদ্মা ও গড়াইয়ের পানি। কুষ্টিয়ায় ভাঙনের কবলে বিলীন ফসলি জমি ও বসতবাড়ি। আতঙ্কিত বাসিন্দারা জিও ব্যাগ ফেলে ঠেকানোর চেষ্টা। চলতি মাস থেকে কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও 1 জোড়া আন্তনগর ট্রেন। মহানগর প্রভাতী ট্রেনটি যাবে কক্সবাজার পর্যন্ত। একই সঙ্গে লোকোমোটিভ সংকট কাটাতে নতুন ইঞ্জিন সংযোজন, আইকনিক রেল স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা এবং পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার আইকনিক রেল স্টেশন ও কক্সবাজার দোহাজারী রেলপথ পরিদর্শনকালে তিনি একথা জানান। কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন সেবা। বর্তমানে চলাচল করছে 4 জোড়া আন্তনগর ট্রেন, যা বাড়িয়ে 5 জোড়া করার পরিকল্পনা রয়েছে সরকারের। শীঘ্রই চট্টগ্রামের মহানগর ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ ও এসি ট্রেনে রূপান্তর করা হবে। চলতি মাসেই আরও 1 জোড়া ট্রেন চালুর কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একটা সময় খুব রেলটেকের পরিমাণ বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই ব্যাপারে লোকোমোটিভের পরিমাণটা আমাদের কাছে স্বল্পতা রয়েছে। বাট আমরা আমাদের সক্ষমতার সীমাবদ্ধ সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারটুকু করতে চাচ্ছি, সাথে সাথে যে অভাবটুকু আছে সেটা পূরণ করার চেষ্টা করছি। সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন ভবন ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। যাত্রী সেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রমের খোঁজ খবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী বলেন, রেলপথ নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারেও কাজ করছে সরকার। দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণে কাটা গাছের ক্ষতি পুষিয়ে নিতে সামাজিক বনায়নের মাধ্যমে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান উনি চাচ্ছেন যে এই রেলটেক করার সময় যে পরিমাণ পরিবেশ গাছ কেটে পরিবেশ বিপর্যয় ঘটেছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য নতুনভাবে এই অভাবটুকু পূরণ করার জন্য সামাজিক বনায়ন করা। কক্সবাজার রেল স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ এবং ঢাকা সিলেট রুটে ডুয়েল গেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আমরা ডুয়েল গেজ রেল বাস্তবায়ন করতে চাই এবং এই সরকারের মেয়াদি। কক্সবাজার থেকে রামু জংশন হয়ে চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত রেলপথ পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী। এ সময় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল সহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে টাঙ্গাইলের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে কথা বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে এগিয়ে যেতে পারে এবং এই দেশটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। একজন ছাত্র যাতে একাধিক পেশার সুযোগ থাকে, নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারে, সেই অনুযায়ী ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছাতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 বেডের করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 5টি বিভাগে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল করতে যাচ্ছে সরকার।
আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি দেশের সকল 30 এবং 50 বেডের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রত্যেকটিকে 101 বেডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিণত করা হবে। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি ফসলি জমি। ভাঙনের মুখে বসত বাড়িও এই অবস্থায় আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পাড় ভেঙে নদী গর্ভে বিলীন ফসলি জমি, আতঙ্কে বাড়ি সরিয়ে নিতে ব্যস্ত নদী পাড়ের বাসিন্দারা। সম্প্রতি টানা বৃষ্টি ও উজানের ঢলে কুষ্টিয়ার দৌলতপুর, ভেড়ামারা, কুমারখালী ও খোকসা অংশে পদ্মা ও গড়াই নদীর পানি বেড়ে অন্তত 21 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বেশ কিছু ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। আমাদের এলাকা 5-7 বার ভাঙ্গিছে। 4-5 কিলো দূরে আমাদের নদী ছিল, সে আমাদের জমি ভাঙতে ভাঙতে এসে আমাদের বসত বাড়ি এসে ভিড়ে গেছে। এই অবস্থায় জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এলাকাগুলোতে পরিদর্শন করছি এবং যে সব পয়েন্টগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়, এগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অনুমতিক্রমে আমরা এই জায়গায় জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মা ও গড়াই নদীতে অন্তত 28টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে বহাডাঙ্গা এলাকায় পচা গন্ধ ছড়িয়ে পড়ায় সন্দেহ হয় এলাকাবাসীর। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, হত্যার পর লাশ ওই এলাকায় ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের, তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। বাগেরহাটের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের দেয়াল চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। দুপুরে মোডেলগঞ্জের ঘুলিশাখালী ফাজিল মাদ্রাসায় সেপটিক ট্যাঙ্ক নির্মাণের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় দেয়াল ধসে পড়ে, এতে ঘটনাস্থলেই আতিয়ার রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও 2 শ্রমিক। বৃষ্টির পানিতে সেপটিক ট্যাঙ্কের চারপাশের মাটি নরম হয়ে যাওয়ায় দেয়াল ধসে পড়ে বলে ধারণা পুলিশের। চট্টগ্রামে 25 বছর মেয়াদী মাস্টার প্ল্যান তৈরি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রকল্পের খসড়া প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। গত 1.5 দশকে নগরীতে নির্মিত 5.5 কোটি টাকার ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়েগুলো যানজট নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। নতুন মাস্টার প্ল্যানের মাধ্যমে শহরকে নান্দনিক ও সবুজ করে গড়ে তোলা হবে বলে আশাবাদ সিডিএ চেয়ারম্যানের। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের লক্ষ্যে 25 বছর মেয়াদী 1255 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। 2025 থেকে শুরু হয়ে প্রকল্প বাস্তবায়ন হবে 2050 সালের মধ্যে। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার উন্নয়নের খসড়া মহাপরিকল্পনার উপর জনগণের মতামত গ্রহণ অনুষ্ঠানে মাস্টার প্ল্যানের পুরো বিষয় তুলে ধরা হয়। এ সময় প্রকল্প পরিচালক জানান, প্রকল্পের ভৌত অগ্রগতি 87% ও আর্থিক অগ্রগতি হয়েছে প্রায় 60%। মাস্টার প্ল্যানে আনোয়ারা, পটিয়া, হাটাজারি, রাউজান, বোয়ালখালী উপজেলা ঘিরে বিশেষায়িত শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে। জনগণের যৌক্তিক মতামত, আপত্তি, সুপারিশ এবং সংশোধনী প্রস্তাব যাচাই বাছাই করে চূড়ান্ত মাস্টার প্ল্যান প্রতিফলিত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। গত 1.5 দশকে চট্টগ্রামে নির্মিত ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়েগুলো যানজট নিরসনে ভূমিকা রাখতে পারছে না। প্রকল্পগুলো গ্রহণের আগে মৌলিক কোনো যাচাই বাছাই করা হয়নি বলে অভিযোগ করেন নগর পরিকল্পনাবিদরা। নতুন মাস্টার প্ল্যানে এমন ভুল হবে না বলেও জানান তারা। নিচে যে রাস্তার ক্যাপাসিটি কমে গেল, তার কম্পেনসেশন কে দিবে? অথরিটিকেই দিতে হবে, সিটি কর্পোরেশনকেই দিতে হবে, সেবা প্রতিষ্ঠানকেই দিতে হবে। নতুন মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরীকে নান্দনিক ও সবুজ করে গড়ে তোলার আশ্বাস সিডিএ চেয়ারম্যানের। মাস্টার প্ল্যান যেদিন পাস হবে তারপর থেকে যেই সেবাদান প্রতিষ্ঠান কাজ করুক না কেন, মাস্টার প্ল্যান অনুযায়ী যদি তারা করে তাহলে এই নগর একটা নান্দনিক নগর হবে। 2 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত মাস্টার প্ল্যানের খসড়া চূড়ান্তের ওপর জনমত, আপত্তি, সুপারিশ ও সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হবে। আপনাদের মতো পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক।
সম্পর্ক আরও এগিয়ে নেয়ার আশা। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন 25টি প্রতিষ্ঠানের প্রতিনিধি। ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত, বলছে জামাত। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ফের দেশে ঢোকানোর চেষ্টার অভিযোগ। এবং কক্সবাজার সৈকতে প্যারাস্লাইডিং এর সময় ছিটকে পর্যটকের মৃত্যু, নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।